আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 92 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 12তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশনের ক্লাস। তো আজকে আমরা জানবো যে এসইওটা কি, এসইও টাইপস কি এবং ক্লাসিফিকেশন কি, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস ভাবে জানার ট্রাই করব। তো এগুলো সম্পর্কে জানার আগে আমরা এখন কিন্তু মোটামুটি আমাদের ক্লাসের একবারে মিডল টার্মে চলে এসেছি। মিডল টার্মে আসলে আমাদের একটি মিড টার্ম পরীক্ষা হয়। তো মিড টার্ম পরীক্ষার সময় আমাদের একটি মিড টার্ম পরীক্ষার সময় আমরা সবাই একটি মিড টার্ম পরীক্ষা দিই। তো মিড টার্ম পরীক্ষা দেওয়ার আসল কারণটা কি থাকে? আপনারা কিন্তু আজকে যখন আমাদের কোর্সটি কমপ্লিট করে যাবেন, তখন কিন্তু আপনারা মোটামুটি একটি ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন। তো ডিজিটাল মার্কেটার হলে অনেকেই কিন্তু ফ্রিল্যান্সার হতে পারবেন, কিন্তু সকলেই কিন্তু ফ্রিল্যান্সার হবেন না। অনেকেই কিন্তু একটি উপায় পাবেন, সেটি হলো চাকরি করা। ঠিক আছে, চাকরি করেও কিন্তু ডিজিটাল মার্কেটার হওয়া যায়। আমরা বিলিভ করি, আশা করি আমরা বিলিভ কিন্তু করি। তো আপনি যদি একটা কোম্পানিতে একটি চাকরি খুঁজতে চান, আপনার কিন্তু অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে, এতটুকু আমরা বিশ্বাস করি। তো পরীক্ষা যদি দেওয়া লাগে, অবশ্যই আমাদের গুগল ফর্ম অথবা অনলাইনে আমাদের কিন্তু পরীক্ষা দেওয়া লাগতে পারে। তো যদি আমরা একটি পরীক্ষা দেওয়ার অভ্যাস করে নেই, অথবা একটি প্র্যাকটিস থাকে যে কিভাবে এটি পরীক্ষা দেওয়া হয়, তাহলে আমরা এর সম্পর্কে একটি ভালো আইডিয়া থাকে, এবং আমরা ভবিষ্যতে মেন্টাল প্রিপারেশন নিতে পারি যে কিরকম পরীক্ষা হয়। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। ফার্স্টে আমরা বলি যে আমাদের পরীক্ষার ডেটটি কি। ঠিক আছে, তো পরীক্ষা আমাদের কখন হবে আমরা ডেটটি বলে দিই। পরীক্ষার টপিক হবে, আজকে ক্লাস হবে এবং নেক্সট ক্লাস হবে। তার মানে 25 তারিখ ক্লাস হবে। তার নেক্সট ক্লাস কবে হবে আমরা কি জানি? নেক্সট ক্লাস কবে হলো আমাদের? শনিবার, তাই না? আশা করি তাই, শনি সোম বুধ যেহেতু, নেক্সট ক্লাস হবে শনিবার। তো শনিবার ক্লাস না হয়ে কি হবে? আমাদের পরীক্ষা হবে। তাহলে আমাদের পরীক্ষার ডেট কবে? আমরা কি বুঝতে পেরেছি? পরীক্ষার ডেট হলো 28 জুন। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। পরীক্ষার ডেট আমরা কিন্তু বুঝতে পেরেছি। ঠিক আছে, পরীক্ষার ডেট আমরা ক্লিয়ার। আশা করি আমরা সবাই ক্লিয়ার। এখন আমরা জানি যে মিড টার্ম এক্সামে আমাদের কিরকম টাইপের বিষয়গুলো থাকে। ঠিক আছে, পরীক্ষার ডেট আমরা সবাই ক্লিয়ার। পরীক্ষার ডেট কবে? 28 জুন আমাদের পরীক্ষা হবে, এটার বলা লাগবে? আশা করি আমাদের বলা দরকার নেই। ওকে, এখন হলো পরীক্ষার টপিক গুলো কি। এসইও ক্লাস মানে আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস মানে আগামী ক্লাস, এই ক্লাস থেকে শুরু করে আগের সব ক্লাস, মানে টোটাল 13টা ক্লাস নিয়ে আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, টোটাল কয়টা ক্লাস নিয়ে পরীক্ষা হবে? 1 থেকে 13টা ক্লাস নিয়ে আমাদের পরীক্ষা হয়। ওকে, আমরা তাহলে এটা ক্লিয়ার। এক্সাম হবে, কিছু স্মল কোশ্চেন হবে এবং কিছু রিটেন কোশ্চেন থাকবে। মানে 1 লাইনের বা 2 লাইনের রিটেন কোশ্চেন থাকবে। এতটুকু সাজেশন দিয়ে দেই, যারা সুন্দর মতো আমার হোমওয়ার্কগুলো করেছেন, এগুলোর মধ্যে আমি কিন্তু আপনাদের রেখেছি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই হোমওয়ার্কগুলো কিন্তু করে নেবেন। ওকে, এক্সাম হবে ক্লাস টাইম এবং অথবা শিডিউল টাইমে। তো আমাদের শিডিউল টাইম কখন? আমাদের শিডিউল টাইম কিন্তু ক্লাস 9টায়। তাহলে এক্সাম টাইম কয়টা হবে? এক্সাম টাইম হলো 9টা থেকে 11টা। আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি? তাহলে আমাদের এক্সামের পোস্টটি আমরা কখন পাবো? আমাকে একটু কমেন্টে জানান, এক্সামের পোস্ট কখন পাবো? ঠিক 9টার দিকে একটি পোস্ট পাবো, যে
এক্সাম শুরু হয়েছে, সবাই এক্সাম দেন। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এটিও ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, এক্সাম হবে আমাদের গুগল ফর্মে। আমি গুগল ফর্মের লিংক দিয়ে দিব, সেই ফর্মে ক্লিক করে আমরা এক্সামটি দিব। ভিউ রেজাল্টস ক্লিক করলে এক্সামে সাবমিট বাটনে ক্লিক করার পরে যখন এক্সাম হয়ে যাবে, ভিউ রেজাল্টসে ক্লিক করে রেজাল্ট দেখতে পারবেন। এটি নিয়ে আমি একটু আলোচনা করি। আমার গুগল ফর্ম এটি পোস্ট যে দিব সেখানে একটি লিংক থাকবে। যারা মোবাইল ডিভাইসে আছেন তারা সেই লিংকটি কপি করবেন। কপি করে গুগল ক্রোমে গুগল ক্রোমে পেস্ট করবেন। আমরা কি করতে পারবো আমাকে একটু মেসেজে জানান। আমরা পারলে যারা, আমরা কিন্তু সবাই এই কাজটি করা ট্রাই করব, লাগলে পিসি ইউজাররাও ট্রাই করবেন। লিঙ্কটি কপি করে আমরা পোস্ট, মোবাইল গুগল ক্রোমে আমরা করতে পারবো না। এখন আমি সবাইকে কেন বলছি, মনে করেন আমরা পিসি ইউজার যারা আছি, ল্যাপটপ বাদে পিসি ইউজার যারা আছি, হঠাৎ করে আপনার কারেন্ট চলে গেল, তখন কি করবেন? ঠিক আছে, তো এই কারণে আমি বলেছি বিষয়টি। ঠিক আছে, তো লিঙ্কটি কপি করে গুগল ক্রোমে যদি পরীক্ষাটি দেন তাহলে কি হবে? তাহলে আপনি যেগুলো আনসার করেছেন এগুলো কিন্তু আপনার গুগল ক্রোমে সেভ থাকবে। আমি বুঝাতে পেরেছি? গুগল বলিনি, গুগল ক্রোম বলেছি। আমরা ক্লিয়ার? আপনার আনসারগুলো গুগলে সেভ থাকবে। তো আপনি যদি ভুলে ক্লিক করে দেন, আমার স্টুডেন্টরা প্রায় মিসক্লিক করে, মিসক্লিক যদি করেন আপনার পরবর্তীতে পরীক্ষা আবার দেওয়া লাগবে না। মনে করেন যে আপনার সম্পূর্ণ আনসার হয়ে গেছে, হঠাৎ করে আপনার মিসক্লিক হলো, আপনার সম্পূর্ণ আনসার চলে গেল। বিষয়টি ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। তো আপনি গুগলে যদি সাইন ইন থাকেন, গুগলে সাইন ইন থাকলে আপনার কিন্তু দেখতে পারবেন কি সবগুলো আনসারগুলো সেভ হয়ে আছে। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গিয়েছি যে আমরা গুগল ক্রোমে যদি এই পরীক্ষাটি দিই আমাদের কিন্তু সমস্যাগুলো থাকবে না। নেক্সট সমস্যা, আমরা যখন ভিউ রেজাল্টসে ক্লিক করব আমরা বলেছি রেজাল্ট পাবো। রেজাল্টগুলো কিন্তু আমরা শুধুমাত্র এমসিকিউ যেগুলো আছে সেগুলো পাবো, যেগুলো রিটেন কোশ্চেন দিয়েছি সেগুলোর পাবো না। কেন পাবো না? মনে করেন আমি একটি ফিল্ড দিয়েছি নেম। ঠিক আছে, এখন আপনার নেম কি আমি কি জানি যে ফিল আপ করবে? আমাকে একটু কমেন্টে বলবেন। এখন মনে করেন আমি এখানে দিয়েছি একজনের নেমের জন্য আমি 5 নাম্বার দিব, আর আমি এখানে নেমের আনসার দিয়েছি সুদীপ সরকার, সুদীপ দিয়েছি। তাহলে এখানে আপনারা যাই করেন এখানে সবগুলো ক্রস আসবে নাকি রাইট আসবে? এটা কি রাইট দিবে আপনাকে নাকি ক্রস দিবে? ফলস হবে না? তাহলে এই যে 5 নাম্বার যে আছে, এই 5 নাম্বার কি আপনার ভিউ রেজাল্টস যোগ হবে নাকি যোগ হবে না? আমাকে জানান। যোগ হবে। ভেরি গুড। আমরা তাহলে বুঝতে পেরেছি যে আমাদের রিটেন কোশ্চেনগুলো যোগ হবে না। পরবর্তীতে আমরা যখন আলাপ আলোচনা করব আপনাদের রেজাল্ট নিয়ে, তখন আমি আপনাদের বলে দিব যে কে কিরকম রেজাল্ট করেছেন। ঠিক আছে, তো আমাদের ভিউ রেজাল্টসে কোনটার মার্কস পাবো? শুধুমাত্র আমাদের এমসিকিউ এর যে মার্কস আছে সেগুলো আমরা পাবো। ঠিক আছে, তো আমাকে অবশ্যই 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 কেউ কিন্তু স্ক্রিনশট দিবেন না। স্যার, আমার এখানে ক্রস এসেছে কেন রিটেন কোশ্চেনের? আমি তো ঠিক মতো আনসার করেছি। আমার কথা কি বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু আমাকে দেওয়া চলবে না। অথবা আমরা এই কমেন্টের মধ্যে এরকম কিন্তু করে দেন, স্ক্রিনশট দিয়ে দেন, কোশ্চেনের স্ক্রিনশট দিয়ে, স্যার আমি ঠিক মতো আনসার করেছি, কেন আমার ক্রস এসেছে? আমরা কি এগুলো করব? এরকম বুদ্ধিমানী কাজ আমরা করব না। আমরা একটু লজিক্যালি চিন্তা করব, একটু কমন সেন্স ব্যবহার করলেই আমরা বুঝতে পারবো ভিউ রেজাল্টসে আমরা কি পাবো
আমরা এমসিকিউর মার্কস পাবো। ঠিক আছে? আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি, ঠিক আছে? এবং পরবর্তীতে টোটাল মার্কস আমি পরবর্তীতে আপনাদের সাথে যখন নেক্সট ক্লাসে, মানে এক্সামের পরবর্তী ক্লাসে আলোচনা করব, তখন আমরা দেখতে পারবো। ওকে? পোস্ট করার 2 ঘন্টা পর উত্তরপত্র জমা দেওয়া যাবে না। মানে ক্লাস টাইম কখন? 9টা থেকে 11টা। 11টার পরে কেউ যদি জমা দেয়, মানে সাবমিট বাটনে ক্লিক করে, তাহলে তার উত্তরপত্র আর গ্রহণ করা হবে না। ঠিক আছে? এখন মনে করেন আরো বেশি চালাক স্টুডেন্ট আছে আমার, যে একবার পরীক্ষা দিয়ে সব উত্তরগুলো দেখে আবার পরীক্ষা দেওয়ার ট্রাই করে। তার মানে কি, কেউ যদি 2বার সাবমিট করে, তাহলে সে কি পাস নাকি ফেল? যদি কেউ 2বার সাবমিট করে, তাহলে সে ফেল। আমরা ক্লিয়ার? কেউ যদি 2বার সাবমিট করে তাহলে সে ফেল। কেউ যদি ভুল নাম্বার দেয়, ভুল রোল নাম্বার দেয়, আমি প্রতিবার বলেছি আপনারা রোল নাম্বার কালেক্ট করবেন। আজকে কয় তারিখ? আজকে কিন্তু আমাদের মাত্র আরো 4 দিন বাকি আছে, 5 দিন বাকি আছে, ঠিক আছে? পরীক্ষা আমাদের কয় তারিখ? 28 তারিখ। আজকে থেকে কিন্তু অনেক দিন বাকি আছে আমাদের পরীক্ষার, তাই না? তো আপনারা কিন্তু অনেক টাইম পাবেন অফিস থেকে নিজের রোল নাম্বারটি নিয়ে নেওয়ার, তাই না? এখন যদি আপনারা এইটুকু সময় না হয় রোল নাম্বারটি নিয়ে নেওয়ার, এরপরে আপনারা লেখেন LDM 92, অথবা আপনার মোবাইল নাম্বার লিখে দেন। তো আমি কি কল দিয়ে, অফিসে কল দিয়ে আপনার রোল নাম্বার এখানে যুক্ত করে দিব? বলেন, এগুলো কি আপনার? তাহলে আমি কি করব? আপনাদের আমি ফেল করিয়ে দিব, বা ফেল দেখিয়ে আমি আপনাদের রেজাল্টটি দিব না। আমরা কি বুঝতে পেরেছি? তো আমরা কি করব? নিজেদের যে সঠিক রোল নাম্বার সেটি দিব। আপনাদের দেখবেন এলডিএম দিয়ে যে একটি রোল নাম্বার আছে সেটি আমরা দিয়ে দিয়েছি। এবং আমার কিছু স্টুডেন্ট আছে, আমাদের আমাদের অফিস কটা পর্যন্ত? 5টা পর্যন্ত, তাই না? তো আমাকে পরীক্ষার আগে 9টার দিকে মেসেজ দিয়ে বলে, স্যার আমার রোল নাম্বার আমাকে বলেন। আমি কি আপনাদের রোল নাম্বার নিয়ে বসে আছি আপনার মনে হয়? আমি অবশ্যই বলি, অ্যাডমিনের কাজ অ্যাডমিনে, আমার কাজ আমার কাছে, তাই না? ক্লাসের কাজ ক্লাসে, অ্যাডমিনের কাজ অ্যাডমিনে। তো আমার কাছে 9টার দিকে আমাকে যদি কল দিয়ে বলেন, স্যার আমি রোল নাম্বার পাচ্ছি না, আমাকে একটু হেল্প করেন, আমি তখন কি করব? জি জি সেটাই। জি, হ্যাঁ, আব্দুল হামিদ ভাইয়া, সেই জিনিস। ঠিক আছে? ওইটাই আপনাদের রোল নাম্বার, যেটা আপনার এলডিএম দিয়ে সামথিং যে আছে, যে 6টা ডিজিটের একটি কোড আছে না, ওটাই হলো আপনার রোল নাম্বার। তো আপনি যদি রাত 9টার দিকে আমায় কল দিয়ে বলেন, স্যার আমার এখন পরীক্ষা শুরু হয়েছে, আপনি দয়া করে আমাকে রোল নাম্বারটি বলেন, তো আমার তখন করার কিছু আছে? আমার তখন কিন্তু করার কিছু নেই। আপনাকে বলার শুধু উপায় আছে, যে আপনি বসে থাকেন। ঠিক আছে? আমার করার কিছু নেই, আপনি এখন বসে থাকেন, আপনাকে আমার হেল্প করার কোনো ওয়ে নেই। কথা খারাপ লাগলেও বিষয়টি কিন্তু এরকমই, যে আমি এতদিন ধরে বললাম যে আপনার রোল নাম্বারটি অফিসে কল দিয়ে জোগাড় করে নেন, আপনি নেননি। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমরা ক্লিয়ার কাট বুঝে গিয়েছি, এবং এক্সামের দিন ক্লাস হবে না। ওকে? ফাইনাল রেজাল্ট নর্মালি পাবলিশ হয় না। আমরা ক্লাসে ডিসকাস করব যারা কিছু প্রবলেম বা ভুল করবেন সেগুলো নিয়ে, ঠিক আছে? যাতে আমাদের ফাইনাল এক্সামে এই ভুলগুলো আমরা রিপিট না করি। ঠিক আছে? যাতে ফাইনাল এক্সামে আমরা রিপিট না করি, সেজন্য আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ওকে? আর যারা ঠিক করবেন সেগুলো তো ঠিকই আছে। তো আমরা তাহলে সম্পূর্ণ বুঝতে পেরেছি, টাইম হলো আমাদের 40 মিনিট, মার্কস হলো 50, এবং পাস মার্ক কত? 35। ঠিক আছে? তাহলে আমাদের এটিও কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি, যে টাইম কত সময়। তারপর কিন্তু আমি আপনাদের একটা কথা বলেছি, যে 11টার আগে কেউ যদি সাবমিট করে, তাহলে কিন্তু 11টার মধ্যে কিন্তু সাবমিট করতে হবে। বাকিটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। ওকে? আমি কিন্তু সবকিছু বুঝিয়ে দিব না। আমরা কথা বুঝতে পেরেছি। আমি শুধু দেখব
যে কে 11টার আগ পর্যন্ত সাবমিট করেছে। 11টার পরে যারা করবে তাদেরকে ফেল করে দিবে। ওকে। আর গুগল ফর্মে কিন্তু ওরকম কোনো জায়গা নাই যে টাইম কাউন্ট করে। ক্লিয়ার? এত কিছু আমি আর বাকিটা বলবো না, বাকিটা আপনারা চিন্তা করে নেবেন। তো আমরা এটুকু করে 5 মাস যদি 35-এর নিচে পাই তাহলে আমাদের ফেল আসবে। এক্সাম রোল এরকম আর কি থাকবে। যদি এক্সামের রোল আমরা ভুলে যাই, অফিস টাইমে আমরা কল দিব, আমরা মোবাইল নাম্বার বলে দিলে আপনাকে অবশ্যই বলে দিবে। ঠিক আছে? অফিস টাইমে কল দিয়ে দিব। সবার অফিস নাম্বার আছে না? অফিসের নাম্বার আছে না সবার কাছে? না থাকলে আমরা যদি এখানে যাই, এখানে কিন্তু অফিসের নাম্বার আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি। এটাও যদি না হয়, আপনাকে যে নাম্বারে প্রথমে কল দিয়েছিল সেখানে আর কি আছে, ফ্রিল্যান্সার। ওকে, এখানেও তো সেম নাম্বার। তো এখানে কল দিলেই আর কি হবে। ঠিক আছে? তো আমরা তাহলে কি বুঝতে পেরেছি? এখানে কল দিলেই কিন্তু আমাদের আনসার পেয়ে যাব। আমরা তাহলে ক্লিয়ার? আমরা তাহলে এটিও ক্লিয়ার। তো এক্সাম নিয়ে আমাদের সবগুলো কোশ্চেন আনসার পেয়ে গিয়েছি মনে হয়। তো এখন হলো, আজকে হলো আমাদের এসইও ক্লাস। আজকে আমরা একটা নতুন টার্ম আমরা দেখি, যে আমি যে সবসময় ইনকগনিটো মোড নেই। এক্সাম তারিখ আমি অলরেডি বলেছি 29 তারিখ, এই যে 28 তারিখ। ঠিক আছে গাজী ভাইয়া? 28 তারিখ হলো আমাদের এক্সাম ডেট। ঠিক আছে? 28 তারিখ আমাদের এক্সাম ডেট, আমি একটু আগেই বলেছি। ক্লাসটি আবার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা দেখব ইনকগনিটো মোডটি কি। এটা নিয়ে আমি আলাদা আলোচনা করেছি নাকি আমার মনে নেই। ইনকগনিটো মোড আমি প্রায় ব্যবহার করি। ইনকগনিটো মোড হলো যে, এক কথায় আপনার ব্রাউজিং হিস্টোরি বা ব্রাউজিং যে ডাটাগুলো এগুলো নিবে না। তো আমরা এখানে দেখি কি লেখা আছে। এক কথায় ক্রোম উইল নট সেভ, সেভ করবে না কি? আমরা ব্রাউজিং হিস্টোরি, কুকিজ আর সাইট ডাটা, ইনফরমেশন এন্টার্ড ইন ফর্ম, ফর্মের মধ্যে ইনফরমেশন গুলো সেভ করবেন না। ওয়েবসাইট ইউ ভিজিট, আপনি যেসব ওয়েবসাইটে যাচ্ছেন এগুলো সেভ করবে না। এমপ্লয়িজ অর স্কুল, এমপ্লয় এবং ওয়েবসাইট গুলো আর কি সেভ করবে না। এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এগুলো আর কি সেভ করবে না। তো এটা হলো ইনকগনিটো মোড। তো আজকে এসইও ক্লাস শুরু করার আগে তাও আমি একটু বলে রাখি, আমাদের কোর্স কিন্তু এসইও। ঠিক আছে? এবং এখন নতুন ট্রেন্ড বের হয়েছে এইও। তো আমরা এসইওটা শিখবো, এবং এইওটা আমাদের যদি লাগে আমরা নেট থেকে দেখে নিব। যারা প্রথম দিকে এসেছে এটি নিয়ে আমি কিন্তু অলরেডি আলোচনা করেছি। তো আমি আর ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব না। অফ রেকর্ড আমি কথা বলেছি। ঠিক আছে? তো আমি এ নিয়ে আর বেশি আলোচনা করব না। ওকে। তো আমরা আজকে কি কি শিখবো? এসইও। এসইও নিয়ে আমরা বুঝবো। তো আমরা যদি এখানে গুগলে সার্চ দেই, এখন আমাদের বেশি কিছু দরকার নেই, আমরা জাস্ট বুঝি। ঠিক আছে? তো এখানে মনে করেন আমি এখানে একজন সার্চ দিল, একটা মানুষ নর্মাল একটি হেডফোন দিয়ে বা হেডসেট উনি সার্চ করবে, মনে করেন ওয়্যারলেস হেডফোন প্রাইস ইন বাংলাদেশ। এরকমই তো নর্মাল একটি মানুষ সার্চ করে থাকে। তো এটি দিয়ে যদি একটা মানুষ সার্চ করে, তারপর যদি প্রথমে সার্চ করে, তাহলে এভাবেই কিন্তু দেখা যায়। আমি এখানে যাচ্ছি, ফার্চে কি পায়, স্টার টেক পায়, পরে দারাজ পেলো, পরে রায়ান্স পেলো। তো নর্মাল মানুষ এভাবে সার্চ দেয় না। এবং সে যদি কোনো কোম্পানির নাম না জানে, সে কি করবে? প্রথমে ব্লুটুথ প্রথম যেটা আছে সেটাতে যাবে। পরে সে তো হ্যাবিট জানে না, অ্যাওয়ে জানে না, তারপরে জয়রুম থেকে শুরু করে অন্যান্য যে বড় বড় কোম্পানি আছে, হোকো, জয়রুম বললাম, তো হকো যেগুলো আছে এগুলো সম্পর্কে জানে না। ও কি করলো? সে সবার উপরে যেটা আছে, এক্স স্ট্রাইক নামে যেটা আছে সেটা এখানে এসে, প্রথম যেটা আসছে এখানে এসে সে কিনে ফেলল। এটি কি হয় নর্মালি? আমাকে সবাই বলবেন যে নর্মালি কি এরকমই হয়?
যেটা চোখের সামনে প্রথম দিকে পড়ে সে সেটাই কিনে ফেলে। তাই কি হয়, নাকি সে এখান থেকে এসে সে কয়েকটি ঢুকে খুঁজে তারপরে বের করে যেটা বেস্ট পছন্দ হয় সেটা নেয়। যে কিছু জানে না সে কিন্তু বেশি রিসার্চ করে না। নর্মাল যে ভিউয়ার আছে সে তো অবশ্যই দেখবে না জয়রুম কিরকম ধরনের এক্সপিরিয়েন্স দেয়, তারপরে অ্যাওয়ে কিরকম এক্সপিরিয়েন্স দেয়, এরকম কিন্তু তারা কোম্পানির নামও কিন্তু তারা শুনবে না। আমি বুঝতে পেরেছি বিষয়টি। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। তাহলে কি হলো, তারা কিন্তু এটাও দেখবে না স্টারটেক কিরকম সার্ভিস দেয়, রায়ান্স কিভাবে সার্ভিস দেয়, টেকলেন কিভাবে সার্ভিস দেয়। সে কি দেখবে, সবার উপরে যেটা এসেছে। ঠিক আছে, তার মানে কি করেছে, স্টারটেক কিছু একটা করেছে যার কারণে সে সবার উপরের দিকে এসেছে, এবং গুগল যে সার্চ ইঞ্জিন এটিকে অপটিমাইজ করার কারণে তার সার্চ রেজাল্টটি উপরের দিকে এসেছে। তার কারণে কি হয়েছে, তার রেজাল্টটি কিন্তু তার বিজনেসটি বেটার হয়েছে। আমি কি বুঝতে পেরেছি বিষয়টি? এই টেকনিকটিকে কি বলে, এই টেকনিককে বলে এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা বা অপটিমাইজেশন করা। আমরা ক্লিয়ার হয়েছি এসইও কাকে বলে। এবং একটি এসইও স্পেশালিস্ট বলেছিলেন যে লাস্ট একটি মনে মনে করেন একজনকে আপনি মেরে ফেলেছেন, তো তাকে গুম করার সবচেয়ে বেটার ওয়ে হলো যে গুগলের সেকেন্ড পেজে আপনি যদি তাকে রেখে দেন, কারণ বেশিরভাগই দেখা যাবে যে গুগলের সেকেন্ড পেজে কেউই নর্মালি যায় না। আমি বুঝতে পেরেছি বিষয়টি। তো আমরা এখন এইভাবে কি বুঝতে পারলাম যে গুগলের ফার্স্ট পেজে আপনি যদি কোনো একটি প্রোডাক্ট বা ওয়েবসাইট এমন যদি কোনো কিছু রাখতে পারেন, তাহলে সবচেয়ে বেশি এক্সপোজার বা সেল পাবেন। আমরা তাহলে বুঝতে পেরেছি যে সার্চ ইঞ্জিন এর দরকারটা কি, বা গুগলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে লাভটি কি হয়। তো আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস আমি কি বলেছি, এগুলো কিন্তু সবই আমাদের থিওরিটিক্যাল ক্লাস হবে। সুতরাং আমাদের একটু বোরিং লাগতে পারে, তাও আমরা বুঝার ট্রাই করি। ওকে, আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। এবং থিওরিটিক্যাল ক্লাস করে আমাদের ব্যক্তিগত ব্যবহারিক লাইফে অনেকের লাভ হতেও পারে, অনেকের লাভ হতেও পারে না। ঠিক আছে, থিওরিটিক্যাল তো থিওরিটিক্যাল। আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা তাহলে আজকে দেখি এসইও টাইপস, ক্লাসিফিকেশন এবং এসইও কি, এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশন সম্পর্কে ডিটেলস ভাবে জানি। তো এসইওটা কি, আমরা আশা করি জানি যে গুগল একটি সার্চ ইঞ্জিন। একইভাবে আমরা কিন্তু জানি যে ইউটিউবটা কি, আমরা সবাই জানি না? ইউটিউবে কিভাবে আর্ন করা যায় আমরা কি জানি? আমাকে সবাই লেখেন। আমরা অবশ্যই জানি যে ইউটিউবে কিভাবে আর্ন করা যায়। ইউটিউবে মনে করেন একটি প্রোডাক্ট দিয়েছি বা একটি ভিডিও দিয়েছি, সেই প্রোডাক্ট, সেই ভিডিওটি যদি সবার চোখের সামনে থাকে, তাহলে কিন্তু আপনি বেশি ওয়াচ টাইম যদি পান, তাহলে কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে অ্যাডস, ওই ভিডিওতে অ্যাডস যখন আসবে সেটার মাধ্যমে আপনি কিন্তু আর্ন করতে পারেন। আমরা কি জানি বিষয়টি সবাই? আশা করি আমরা জানি যে এভাবে করে আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারেন। জানা ছিল আমাদের সবার, মেবি জানা ছিল। ওকে, যারা ছিল না, তো ইউটিউবে আপনার মনিটাইজেশন অন হওয়ার পরে আপনার ভিডিওটি যদি সবার উপরে থাকে, তাহলে ওয়াচ টাইম যখন পূর্ণ হয়ে যাবে, মানে বেশি যদি মানুষ দেখে, তখন এর উপরে অ্যাডস রানিং এর মাধ্যমে আপনি টাকা পাবেন। ওকে, তো এটি আমি যে বললাম সবার উপরে আসার কথা, এটি কেন, ইউটিউবও কিন্তু একটি সার্চ ইঞ্জিন। তার মানে কি বুঝলাম, গুগল যেমন একটি সার্চ ইঞ্জিন, ইউটিউবও কি একটি সার্চ ইঞ্জিন। তাহলে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝলাম, যখন কোনো ওয়েল অপটিমাইজ ওয়েবসাইট অথবা আপনার কোনো পোস্ট
অথবা কোনো কন্টেন্ট সার্চ ইঞ্জিন, ধরেন গুগল হতে পারে অথবা ইউটিউব হতে পারে, এর রুলস এবং রেগুলেশন এবং গাইডলাইনগুলো ফলো করে আপনি ডিজাইন করলেন অথবা পোস্ট করলেন, এগুলো পোস্ট করলেন এবং নির্দিষ্ট কিওয়ার্ডস ধরে সার্চ ইঞ্জিনে আপনি র্যাঙ্ক করলেন। ঠিক আছে? যখন র্যাঙ্ক করবেন এটাকে বলা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? আমি আবারও বলছি, যখন কোনো ওয়েল অপটিমাইজড একটি ওয়েবসাইট অথবা আপনার কোনো পোস্ট অথবা কন্টেন্ট একটি সার্চ ইঞ্জিন, এ হতে পারে এটি গুগল, হতে পারে একটি ইউটিউবে, এগুলোর রুলস এন্ড রেগুলেশন গুলো মেনে এবং গাইডলাইন্স গুলো ফলো করে আপনি যখন সুন্দর মতো ডিজাইন করলেন যদি ওয়েবসাইট হয়, অথবা পোস্ট করলেন যদি এটি পোস্ট হয়, ঠিক আছে, বা ভিডিও করলেন, এবং যখন পোস্ট করলেন বা ডিজাইন করলেন এটি নির্দিষ্ট কিওয়ার্ড ধরে আপনি এই কন্টেন্টটিকে আস্তে আস্তে র্যাঙ্ক করলেন। তো এই প্রক্রিয়াটিকে কি বলছে? এই প্রক্রিয়াটিকে বলছে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বিষয়টি কি বুঝতে পেরেছি আমরা এখন? আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। ওকে। একইভাবে আমরা বলতে পারি যে দ্য প্রসেস অফ, এক কথায় বলতে পারি আমরা যদি ইংরেজিতে বলি, দ্য প্রসেস অফ গ্রোয়িং এ ওয়েবসাইট ট্রাফিক অর্গানিকলি, মানে অর্গানিকলি থ্রো সার্চ ইঞ্জিন, ঠিক আছে, ইজ কল্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? এটা আমি ইজি ভাবে বুঝিয়ে দিলাম এক কথায় যদি আমার বলা লাগে। আমরা ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার ক্লিয়ার হয়েছি। তো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝে গেছি। তা আমার যদি এই নিয়ে কিছুই বলা লাগে, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, এটা নিয়ে আমাদের যদিও ক্লাস নেই, তা আমার যদি বলে লাগে দ্য প্রসেস অফ মেকিং কন্টেন্ট ডিসকভারেবল অ্যান্ড আনসারেবল, ঠিক আছে, যেহেতু আনসার করা যায়, এআই দিয়ে আনসার করা যায়, আনসারেবল বাই সার্চ ইঞ্জিন থ্রু ভয়েস অ্যান্ড পিকচার ইজ কল্ড আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? তো আগে কি হতো, আমরা সার্চ করে পেতাম, আর এখন এআই দিয়ে আনসার করে, সেজন্য এটাকে বলা হয় আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমাদের যদিও ক্লাস নেই, আমি জাস্ট একটি বলে দিলাম এই জিনিসটা কি। তো আমরা তারপরে এখন আগাই, এসইও জিনিসটা কি। তো আমরা একটু আগে বললাম যে ব্লুটুথ হেডফোন ইন বাংলাদেশ। তো এখানে ব্লুটুথ হেডফোন ইন বাংলাদেশ এগুলো কি? এগুলো কিন্তু কিওয়ার্ড এবং কি ফ্রেজ। তো এখানে কিওয়ার্ড কোনটা এবং কি ফ্রেজ কোনটা এরকম মনে হয় না? তো কিওয়ার্ড কোনটা? আপনার ব্লুটুথ হেডফোন, এটা কিন্তু একটা কিওয়ার্ড, এবং কি ফ্রেজ হলো পুরোটা যখন আমরা বলছি সেটা হলো কি ফ্রেজ। আমরা তাহলে এক কথায় বুঝে গিয়েছি, কিওয়ার্ড মানে হলো একটি শব্দ এবং কি ফ্রেজ হলো অনেকগুলো শব্দ মিলে হয় এটি কি ফ্রেজ। তাহলে আমরা বুঝতে পারলাম যখন আমি কিওয়ার্ড বলছি তখন আমার কি আসছে এবং কি ফ্রেজ বললে আমার কি আসছে। আমি আরেকটি উদাহরণ দিয়েছি, কিওয়ার্ড মনে করেন শপিং মল, এবং কি ফ্রেজ যদি আমি বলি যে বেস্ট শপিং মল ইন বিডি, এটিও কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আপনার যদি মনে হয় যে স্যার সবই তো বুঝলাম, এখন এই যে এসইওটি এটা আসলে কাজ কিভাবে করে, নিশ্চয়ই কোনো একটা প্রক্রিয়া আছে যেভাবে আর কি কাজ করে। তো এটি কিন্তু আমাদের এসইও তিন উপায়ে, মানে গুগলের সার্চ ইঞ্জিন তিন ভাবে অপটিমাইজ করা হয়। আপনার কন্টেন্টকে কয়ভাবে অপটিমাইজ করে? তিন ভাবে। কি কি ভাবে? তো আগে আমাদের জানতে হবে সার্চ ইঞ্জিন গুলো কি কি। তো সার্চ ইঞ্জিন গুলো আমরা একটু দেখে আসি, তারপর আমরা জানি যে আমরা কি কি ভাবে কাজ করে। তো সার্চ ইঞ্জিন গুলো কি কি? এগুলো হলো সার্চ ইঞ্জিন। ঠিক আছে? তো যেমন আমাদের গুগলেরই সার্চ ইঞ্জিন, ডাক ডাক গোয়ের নাম শুনেছি, এটা কিন্তু সার্চ ইঞ্জিন। আস্ক হলো সার্চ ইঞ্জিন, এমন ভাবে বিং হলো সার্চ ইঞ্জিন। তো এগুলো সম্পর্কে আমরা জানি। আমরা কি বাংলাদেশি সার্চ ইঞ্জিন সম্পর্কে জানি? বাংলাদেশি সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলাদেশি সার্চ ইঞ্জিনের নাম হলো পিপিলিকা। ঠিক আছে? এগুলো সার্চ ইঞ্জিনের
ওয়েবসাইটকে অপটিমাইজ করার নামই হলো কি আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমি যেটা বলছিলাম, এগুলোকে আমরা যে অপটিমাইজ করব, এই অপটিমাইজেশনের প্রক্রিয়াটি কয়ভাবে আর কি করা যায় বা করে, ভিতরে কি কি কাজ হয়। তো এটি কিন্তু তিন ভাবে কাজ হয়। হাউ এসইও ওয়ার্কস, এটি কিভাবে হয়, এটি কিন্তু সম্পূর্ণ থিওরিটিক্যাল কাজ। ঠিক আছে, কি কিভাবে হয়? এটি হয় প্রথমে ক্রলিং। ঠিক আছে, প্রথমে কি করে? ক্রল করে। তারপর ইন্ডেক্সিং, মানে জিনিসগুলোকে ইন্ডেক্স করে। এরপর হলো র্যাঙ্কিং, মানে আপনার ওয়েবসাইটটিকে র্যাঙ্ক করে বা আপনার কন্টেন্টটি র্যাঙ্ক করে। তো এই তিন ভাবে এসইওটি কাজ করে। তো আমরা তাহলে দেখি কিভাবে কাজ করে। তো এসইও গুলো দেখতে পাচ্ছি, যখন আপনি ওয়েবসাইট পাবলিশ করেন, তখন একটি কাল্পনিক বট, ঠিক আছে, যখন আমরা একটি ওয়েবসাইট পাবলিশ করি, তখন এটি ভার্চুয়াল স্পাইডার দেখতে পাচ্ছি বা বট আমাদের এই ওয়েবসাইট, অথবা আমরা যখন একটি ফেসবুকে একটি পোস্ট করি বা ওয়েবসাইটে একটি পোস্ট করি অথবা আর্টিকেল লিখি, আমাদের লিঙ্কডইনে যাই করি, সেটি কি করছে? এই জায়গায় আমাদের গুগলের মধ্যে একটি কাল্পনিক ভার্চুয়াল স্পাইডার কি করে? এরকম করে হেঁটে যায়, ডান দিক থেকে বাম দিকে এভাবে করে হেঁটে যায়। আমরা বুঝতে পেরেছি। হেঁটে গিয়ে সে ট্রাই করে বা বুঝার ট্রাই করে, কি করে বুঝার ট্রাই করে যে আমরা কি টাইপের কন্টেন্ট রেডি করেছি। ওকে, দেখেন, দ্য সার্চ ইঞ্জিন স্পাইডার্স ক্রলিং ইউর ওয়েবসাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর পেজ কন্টেন্ট। ঠিক আছে, ট্রাই করে এটা কি ফুড টাইপের ওয়েবসাইট, নাকি ফুড টাইপের কন্টেন্ট, নাকি আপনার স্পোর্টস টাইপের কন্টেন্ট, নাকি অন্য টাইপের বা ইলেকট্রনিক্স টাইপের কন্টেন্ট। আমরা ক্লিয়ার হয়েছি। এভাবে সে বোঝার ট্রাই করে। তারপরে কি করে, যেহেতু ও বুঝে গিয়েছে, মনে করেন এটি ফুড টাইপের কন্টেন্ট, ও তাহলে এখন জানে এটি ফুড টাইপের কন্টেন্ট। মনে করেন বার্গার টাইপের কন্টেন্ট আমরা এখানে পোস্ট করেছিলাম। ঠিক আছে, তারপরে সে এখানে যায়। এরপরে সেকেন্ড ধাপে আমি কি বলেছি? ইন্ডেক্সিং, তাই না? ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিং কিভাবে করে? এখানে সে সবগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছে। ভাগ করে নেওয়ার কারণে, মনে করেন আমরা বার্গার নিয়ে কথা বলেছি, সে ফুড যে আছে ফুডটাকে আলাদা করে ভাগ করেছে। এগুলো সবগুলো আলাদা আলাদা করে ভাগ করা আছে। তো এখানে হতে পারে ফুড আছে, এখানে মনে করেন স্পোর্টস আছে, এখানে মনে করেন ইলেকট্রিক্যাল আছে বা ইলেকট্রনিক্স আছে। তো সে এখানে জানে এটা ফুড, তাহলে সে কোথায় রাখবে? আপনারা বলেন, সে এই কন্টেন্টটাকে কোথায় রাখবে? কমেন্টে দেখি আমাকে, বুঝি বুঝতে পেরেছি নাকি পারিনি। ও এখান থেকে নিয়ে এসেছে, তো সে কিন্তু তখন ফুডটাকে বি পোর্শনে রেখে দিবে। আমরা বুঝতে পেরেছি। এটা তো ই লিখেছি আর কি, ইলেকট্রনিক্স এর ই লিখেছি, আর বি লিখেছি হলো এখানে। ঠিক আছে, তো এখানে এই ফুড যে আছে ফুডে রেখে দিবে। ঠিক আছে, আমরা তাহলে বিতে দেখতে পাচ্ছি, বি, এখানে ফুড, এখানে মনে করি আমার স্পোর্টস দেখছি, আর এখানে আমার মনে করেন ইলেকট্রিক্যালের ই দেখছি বা ইলেকট্রনিক্স দেখছি। তাহলে কোথায় দিবে? এই বিতে রেখে দিবে, তাই না? যেহেতু এটা ফুড, তাহলে এখানে বিতে রেখে দিবে। আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছি। তাহলে এখন মনে করেন লাস্টে কি? র্যাঙ্কিং, তাই না? লাস্টে হলো র্যাঙ্কিং। এখন মনে করেন একটা ইউজার ফুড দিয়ে সার্চ দিল, তাহলে এখন ওর এতগুলো এই ইআরএস, মানে এ আর বি আর সার্চ করা দরকার আছে। আমাকে বলেন, এরকম অন্যান্য জায়গায় কি সার্চ করা দরকার আছে? ও কি করবে? যখন কেউ ফুড সার্চ দিবে, ও ডাইরেক্ট বিটা থেকে আমাদের কন্টেন্টটি ইজিলি তার সামনে নিয়ে এসে দিবে। আমরা বুঝতে পেরেছি। দেখেন সুন্দর মতো এখানে লিখে দিয়েছে, নেক্সট টাইম হোয়েন এ user searches it matches the topic of your content and website will rank on ACRP। এখন কথা হলো ACRP মানে কি? ACRP মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটা আমরা গুগলের সার্চ পেজে দেখি না, যখন আমরা সার্চ করি। এটিকে কি বলে? এটিকে বলে হলো
সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এই পেজে আমাকে দেখাবে। তো আমরা ক্লিয়ার হয়েছি। দেখেন কত ইজি ভাবে ও কাজ করে। ওকে, যদি আপনি এটাও না বুঝেন, আমরা তাহলে একটু কঠিন ভাবে বুঝি। অনেকের ইজি ভাবে বিষয়গুলো মুখে নেওয়া যায়। তো আমরা এখানে দেখি এই পেজটি ক্রল করছে, পেজটি ক্রল করে অ্যানালাইজ করছে, অ্যানালাইজ করে এগুলো স্টোর করে নিচ্ছে। একইভাবে আমাদের ডাটাগুলো একটা ইউজার ডাটা পাঠাচ্ছে, এবং সে এখানে যে অ্যালগোরিদম আছে অ্যালগোরিদম গুলো সে সেন্ড করছে। তো যখন এই অ্যালগোরিদম দিয়ে মনে করেন ফুড টাইপের জিনিস সে সেন্ড করছে, আমার ফুড টাইপের জিনিস লাগবে, সে ডাটাগুলো এখানে দিচ্ছে। একইভাবে যেহেতু ফুড দিচ্ছে, সে স্টোর গুলো থেকে সে খুঁজে অ্যালগোরিদম ইয়ে করে সে এভাবে করে সেন্টটা আর কি এখানে দিচ্ছে, ফুডই তাকে পাঠাচ্ছে। দেখতে পাচ্ছি একইভাবে তাকে রেজাল্টটা পেয়েছে। ক্লিয়ার? আমরা তাহলে বিষয়গুলো আশা করি সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা তাহলে বুঝি টাইপস অফ এসইও, কয় টাইপের এসইও আছে। যদি কেউ আপনার জিজ্ঞেস করে যে নৈতিকতার দিক থেকে আপনার এসইও কয় প্রকার, কি বলেছি? নৈতিকতার দিক থেকে এসইও কয় প্রকার, তাহলে বলবো হলো 4 টাইপের, মানে 4 ভাগের। এটি হলো হোয়াইট হ্যাট এসইও, এটি হলো ব্ল্যাক হ্যাট এসইও, এটি হলো গ্রে হ্যাট এসইও, আর এটি হলো নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে, কয় টাইপের? 4 টাইপের। হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর নেগেটিভ হ্যাট এসইও। ওকে, যদি নৈতিকতার দিক থেকে হয়। আর এছাড়া কি আর কোনো টাইপ নেই? হ্যাঁ, আরো টাইপের আছে। আদার টাইপস, আর কি কি টাইপের আছে যদি আমার এখানে বুঝতে হয়, এখানে একটু বুঝিয়ে দিই। হোয়াইট হেড মানে কি মনে হচ্ছে? ভালো, তাই না? খারাপ মানে, ব্ল্যাক হেড মানে কি মনে হচ্ছে? খারাপ, তাই না? গ্রে হেড মানে কি মনে হচ্ছে? ভালো আর খারাপ মিক্স না? মিক্সড। আর নেগেটিভ হেড মানে কি মনে হচ্ছে? যে একরকম অন্যরকম। ঠিক আছে, এটি একটু অন্যরকম মানুষ। ওকে, আমাদেরকে তাহলে এটি কিছুটা বুঝতে পেরেছি। সবকিছু আমি পরবর্তীতে আলোচনা করব। ওকে, এখন অন্য টাইপস যেগুলো আছে, অন্য টাইপসের মধ্যে কি কি আছে আমরা দেখি। একটি হলো অন পেজ, মানে পেজের মধ্যে যে আমরা এসইও করি, যেটি আমরা কিন্তু করে এসেছি এর আগে থেকে। আমরা ফেসবুকে কি এসইও করেছি না? আরো কি মনে আছে? ফেসবুকে কন্টেন্টের মধ্যে আমরা যেগুলো পেজ করে এসেছি সেগুলো কিন্তু অন পেজ এসইও। ঠিক আছে, অফ পেজ এসইও যদি আমার অন্য একটি ওয়েবসাইট থাকে এবং অন্য ওয়েবসাইট সম্পর্কে আমি মনে করেন ফেসবুকে ভালো কথা বলে থাকি, সেটা হলো অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইও যদি আমার, টেকনিক্যাল মানে টেকনিক্যাল, টেকনিক্যাল সম্পর্কে জ্ঞান থাকলে সেটা টেকনিক্যাল এসইও। এবং লাস্টে হলো লোকাল এসইও, যদি আমার লোকেশন ভিত্তিক কোনো এসইও করে থাকি সেটাকে আমার লোকাল এসইও বলে থাকি। ওকে, তাহলে আমরা এখন যাই হোয়াইট হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইও কি? হোয়াইট হ্যাট এসইও হলো এমন একটি টেকনিক যেখানে গুগলের সুপারিশকৃত পদ্ধতি যে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। তো এই পদ্ধতি অনুসরণ করে গুগলের গাইডলাইনগুলো আপনি মেনে চলছেন, যা আপনার ওয়েবসাইটের অনলাইনের নেতিবাচকতা ছাড়াই, মানে কোনো খারাপ কাজ ছাড়াই আপনাকে ভালোভাবে প্রচার করতে আপনাকে হেল্প করে। তো আমরা এ পর্যন্ত যে কয়টি টেকনিক আমরা শিখেছি সেগুলো কি কি? সবে কিন্তু হোয়াইট হ্যাট এসইও। ঠিক আছে, হোয়াইট হ্যাট এসইও টেকনিকের মধ্যে যেগুলো গুগল যেগুলো বলেছে সেগুলো হলো হোয়াইট হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইও টেকনিকের মধ্যে কি কি আছে? যে আপনার ওয়েবসাইটের মধ্যে সর্বোচ্চ মানের টেক্সট বা কন্টেন্ট প্রকাশ করা। তো গুগল অনেক মনোযোগ দেয় কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের সার্চারদের সমস্যাগুলো ভালোভাবে সমাধান করছেন নাকি, সার্চার আপনার পৃষ্ঠায় থাকা বিষয়বস্তু থেকে সন্তুষ্ট নাকি, এবং বিষয়বস্তু সমস্যার সমাধান করা হয়েছে নাকি। তো আমি এটি এভাবে বুঝাই। ঠিক আছে, মনে করেন আপনি একটি সুন্দর আহ, ডিম পোচের রান্না দিয়েছেন। ঠিক আছে, তো ডিম পোচ কিভাবে করে এরকম একটি ভিডিও
একটি আর্টিকেল লিখেছেন এবং এখানে লিখেছেন সুন্দর ডিম পোচ আমরা আপনি দেখতে পারেন। তো সবাই কি করলো, যেহেতু আর্টিকেল দিয়েছেন ডিম পোচের ওখানে লিখেছেন, তো সবাই ওখানে গিয়ে তাদের প্রবলেমটি কিন্তু তারা সলভ করলো। তারা কি দেখতে চেয়েছিল যে কিভাবে সুন্দর মতো ডিম পোচটা করতে পারে একবারে রাইট টেম্পারেচারে। তো তারা যে যদি তাদের প্রবলেমটা সলভ হয়, তাহলে কি হতে পারে, তারা আপনার অন্যান্য রেসিপি যেগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাই চাইতে পারে। এবং যদি পাঠক খুশি হয়, তাহলে গুগল বুঝবে যে এনার ওয়েবসাইটটি বা এনার পেজটি অথবা এনার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে এরকম, উনি যেহেতু ভালো কাজ করছে, ওনার কাছে আরো কিছু ভিউয়ার আমি পাঠাই। আমি বুঝতে পেরেছি বিষয়টি। এটি কি টেকনিক? এটি হলো আমাদের হোয়াইটের টেকনিক, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা। এখন মনে করেন আমরা একটি ওয়েবসাইট বানালাম যেখানে আমরা তার হাতের কাছে সবকিছু আমরা লিঙ্কগুলো হাতের কাছে রেখে দিলাম। ঠিক আছে? তো মনে করেন আমরা একটি খাবারের ওয়েবসাইট বানালাম। ঠিক আছে? ধরেন একটা ওয়েবসাইট বানিয়ে জাস্ট ইমাজিন এটি একটি ওয়েবসাইট বানিয়েছি। এখানে আমাদের রেসিপি আমি দিলাম এবং এই জায়গায় তার শপিং করার সব জিনিসপত্র আমরা এখানে লিংক লিখে দিলাম। আমি কি বুঝতে পেরেছি? এখানে লিঙ্কগুলো আমরা এখানে রেডি করে দিলাম। তাহলে কি হলো? তাহলে একটা ইউজার যখন এখানে আসবে, সে কি এখানে এসে শান্তি পাবে নাকি শান্তি পাবে না? যে আমাদের রেসিপি দেখতে পারলো এবং এখানে তার এই জায়গায় তার যা যা জিনিস লাগবে তার ডান দিকে সে সবকিছু পেলো, সে কি খুশি হবে নাকি সে বিরক্ত হবে? আপনার কি মনে হয়? আশা করি সে খুশি হবে যে তার জিনিসগুলো আছে, সে সবকিছু পাচ্ছে। তাহলে যখন সে এটা দেখবে, সে তখন আরো 10 জনকে বলবে যে এই ওয়েবসাইটে আসেন। তাহলে কি, গুগলের কাছে ইউজাররা খুবই গুরুত্বপূর্ণ, তাদের সন্তুষ্টি পূরণ করা আবশ্যক। তাহলে ওয়েবসাইটে লিংক করা এবং সহজ অ্যাক্সেস যোগ্যতা খুবই বেশি দরকার। ওকে। একইভাবে আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন। এই ওয়েবসাইটটি যদি মনে করেন আপনার ফেসবুকে এটি পোস্ট করে দিলেন, শেয়ার করে দিলেন, যাতে সেখানে সবাই দেখতে পারে। তো এইভাবে যে সুন্দর মতো আমরা শেয়ার করা শিখেছি, এটিও কি একটি হোয়াইট এসিওর কাজ। ওকে। এইচটিএমএল অপটিমাইজ করা। এইচটিএমএল অপটিমাইজ করা মানে অর্থ, যদি এটা আমাদের যারা কোডিং পারে তাদের জন্য, তারপর আমি লিখে দিয়েছি যে এইচটিএমএল অপটিমাইজ যদি করেন প্রতিদিন, যদি কোনো ভুল ত্রুটি থাকে, অনেকের দেখা যায় ছবি ভেঙে গেছে বা ইয়ে নষ্ট হয়ে গিয়েছে, একই কথা ইউজার ফ্রেন্ডলি করা, তাহলে ইউজাররা খুশি হবে। তো ইউজারদের খুশি করাই কি হোয়াইট এসিওর কাজ। ওকে। তো এগুলো কাজ করলে আমাদের ওয়েবসাইটটি বেটার হবে এবং আপনার নির্দেশিকা মানে গেলে আপনার ওয়েবসাইটটি আস্তে আস্তে উপরের দিকে উঠবে। ওকে। তারপরে হলো ব্ল্যাক হ্যাট এসইও। তো ব্ল্যাক হ্যাট এসইও কি, আমরা নাম দেখে বুঝতে পারছি হোয়াইটের কি হবে, হোয়াইটের বিপরীত, তাই না? হোয়াইটের বিপরীত হবে কি, ব্ল্যাক হ্যাট এসইও। তো ব্ল্যাক হ্যাট এসইও হলো আপনি যদি একটি দ্রুত ফলাফল পাওয়ার উপায়, আপনি একটি ওয়েবসাইটকে দ্রুত উপরের দিকে উঠাবেন, তো এটার জন্য কি ব্যবহার করবেন, ব্ল্যাক হ্যাট এসইও। ঠিক একইভাবে গুগলের যে র্যাঙ্কিং আছে সেখান থেকে যদি মুছে ফেলতে চান, কি ব্যবহার করবেন, ব্ল্যাক হ্যাট এসইও। আমি বুঝতে পেরেছি। আমি এখানে লিখেছি ব্ল্যাক হ্যাট এসইও হলো দ্রুত ফলাফল করার একটি উপায়। ঠিক যেমন এটি আপনার সাইটটি গুগলের সার্ভার থেকে মুছে ফেলার দ্রুত উপায়। ব্ল্যাক হ্যাট এসইও কৌশলগুলি সবাই গুগলস অ্যালগরিদমের ম্যানিপুলেশন এবং এক্সপ্লয়েশন এ নিয়ে কাজ করে। আপনি তো র্যাঙ্ক করবেন, তবে এটি কেবল স্বল্প সময়ের জন্য, মানে কিছুক্ষণ সময়ের জন্য। কারণ গুগল যখন লক্ষ্য করবে যে এটির মধ্যে বেশি ক্লিক পড়ছে কিন্তু উদ্দেশ্য পূরণ করছে না, শুধু প্রচুর ক্লিক পড়ছে। মনে করেন আমরা সেই আগের মতো ডিম পোচের একটি ভিডিও আর কি, একটি আর্টিকেল লিখেছি, কিন্তু আমি উপরে এখানে ক্লিক একটি দিয়েছি যে দিস উইল গিভ ইউ
$1,000 ইফ ইউ সি দিস ভিডিও। ঠিক আছে, বা দিস আর্টিকেল। ওকে, তাহলে এখানে কি হবে? সবাইকে এখানে আসবে এই আর্টিকেল পড়তে। তারা কিন্তু এখানে এসে খুঁজবে যে $1,000 কোথায় পাবে। আমি কি বুঝতে পেরেছি? তাহলে এই যে আর্টিকেল লিখলাম, তাদের প্রবলেম সলভ হলো নাকি প্রবলেম সলভ হলো না? তাদের প্রবলেম সলভ হয়েছে। আশা করি তাদের প্রবলেম কিন্তু সলভ হয়নি। তারা $1,000 কিন্তু পায়নি। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছি। আর্টিকেল পড়ে তারা $1,000 পায়নি। তো যেহেতু ডলার পায়নি, তো তারা খুশি হবে? অবশ্যই কিন্তু তারা খুশি হবে না। তো তখন গুগল দেখবে যে এটি কিন্তু তাদের প্রবলেম সলভ করছে না। তার মানে কি, শুধু ক্লিকই পাচ্ছে। তো এটি কি টেকনিক? এটি কিন্তু ব্ল্যাক হেড টেকনিক। ওকে, এই টাইপের কি, লিঙ্ক স্প্যামিং, লিঙ্ক বেশি দেওয়া। যেমন আমি বলেছি কি, আমরা যখন ফেক আইডি করব, আমি 10 থেকে 15টার বেশি কিন্তু আপনাদের লিংক দিতে না করেছি, মনে আছে? এবং বলেছি যদি বেশি দেই আপনাদের আইডি কিন্তু চলে যেতে পারে, সেটা ফেক আইডি হলো, মনে আছে? এবং রেস্ট্রিক্টেড খেতে পারে, যখন আমাদের ফেসবুকে ক্লাস ছিল। একটু রিকল করেন, আমি কিন্তু এই ক্লাস কথাটি বলেছি। এর কি কারণে যেতে পারে? স্প্যামিং এর কথা তারা বলে বন্ধ করে দিতে পারে। তারপরে হলো লিঙ্ক স্টাফিং। লিঙ্ক স্টাফিংটা কি? ধরেন আমরা একটি হেডফোনের মার্কেটিং করছি। ঠিক আছে, হেডফোনের মার্কেটিং করছি। তো এখন আমার মনে হলো যে আবার তো এই পোস্টের মধ্যে আমি হেডফোন লিখবো, আমি এখানে ডেস্কটপও ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, যাতে কেউ ডেস্কটপ যদি আর কি দেখে, লেখে, তাহলে এটা পাবে। মনে করেন আমি এখানে ফ্যাশনও ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, যে ফ্যাশন দেখে তাও যাতে সে আমার পোস্টটি দেখে। আমি কি ঢুকিয়ে দিতে পারবো? আমাকে কেউ কেউ কি মার দিতে আসবে? আশা করি কেউ মার দিতে আসবে না। ওকে, সে দেখুক বা না দেখুক, আমার পোস্টটি কিন্তু তার কাছে পড়বে। আমি বুঝতে পেরেছি বিষয়টি। তো লিঙ্ক কিওয়ার্ড স্টাফিং মানে হলো আমার যেটা দরকার নেই সেরকম কিওয়ার্ড বেশি বেশি ঢুকানো, হলো কি কিওয়ার্ড স্টাফিং। অতিরিক্ত অপটিমাইজড এইচটিএমএল ট্যাগস এবং হেডিং ব্যবহার করা। যদি আমি অতিরিক্ত এইচটিএমএল ট্যাগস বা হেডিং ব্যবহার করি, বেশি হেডিং ব্যবহার করলেও কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাট এসইও হয়ে যায়। ঠিক আছে, অতিরিক্ত ছবি ব্যবহার করা। আপনি দেখবেন আর্টিকেল রাইটিং এ আমি কিন্তু সর্বোচ্চ 2টা বা 3টা এরকম কিন্তু ব্যবহার করি। এখন যদি আপনি আপনার আর্টিকেল রাইটিং এ 10 থেকে 12টা ছবি ব্যবহার করে দেন, তাহলে সেটা কি হচ্ছে, আমার কিন্তু ব্ল্যাক হ্যাট এসইওর মতো ব্যবহার হতে পারে। হিডেন টেক্সট বা লিঙ্ক। এখানে মনে করেন আমরা দেখতে পাচ্ছি এই লেখাটি যে আছে, এটিকে যদি আমি এইটার কালার দিয়ে দিই, এটিকে দেখা যাবে ফেলা দ্রুত উপায়। এটি কালার দিয়ে দিলে আশা করি এটি কিন্তু অদৃশ্য হয়ে যাবে, তাই না? একইভাবে এটির সাথে যদি আমি লিঙ্ক করে দেই, তাহলে কি হবে? একটা মানুষ না বুঝেই অন্য লিঙ্কে চলে যাবে। আমরা বুঝতে পেরেছি, সেটি হলো হিডেন টেক্সট বা লিঙ্ক। আমরা তাহলে বুঝতে পেরেছি, অনেকেই কিন্তু অনেক ওয়েবসাইটে যায়, না বুঝে দেখে যে অন্য ওয়েবসাইটে চলে গিয়েছে। তো এগুলো কি? এগুলো কিন্তু ব্ল্যাক হেড টেকনিক। তারপর হলো ব্যাকলিঙ্ক কেনা। তো আমরা ব্যাকলিঙ্ক কেনার অনেক সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। আপনি যদি চান ব্যাকলিঙ্ক সেলও করতে পারেন, আবার ব্যাকলিঙ্ক দিতেও পারেন। ঠিক আছে, তো কপি করা টেক্সট বারবার প্রকাশ করা, মানে আপনি যদি একটি আর্টিকেল বারবার সুন্দর মতো কাউকে রেফারেন্স না দিয়ে এইগুলো চেঞ্জ করে যদি বারবার দেন, সেটাও কিন্তু একটা ব্ল্যাক হেড টেকনিকের একটি উপায়। একবার দেওয়া এবং বারবার দেওয়া দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই সকল কার্যকলাপ নিম্নমানের কন্টেন্টে পরিণত হয় এবং বিজনেস ওনার বা ইউজারকে সন্তুষ্ট করার জন্য এগুলো ব্যবহার করা হয়। তারা কেবল র্যাঙ্কিং চায়, কিন্তু ব্ল্যাক হেড এসইও এটি বড় অসুবিধা হলো ইউজাররা আপনার ওয়েবসাইট ছেড়ে চলে যাবে। তারা বুঝতে পারবে যে এগুলো শুধুমাত্র তাদের ইনফরমেশনের জন্য এসেছিলেন, আপনার কাছে নেই। এই টেকনিক্স গুলো এসইও ওয়াইটেড এসইও থেকে
এসিওর মতোই আর কি টাকা খরচ করে, অথবা তার থেকে বেশি খরচ হয়। তো আমরা বুঝতে পারলাম ব্যাকএন্ড এসিও গুলো কি এবং কিভাবে আপনার ব্যাকএন্ড এসিও করতে পারেন। তারপর হলো গ্রেড এসিও। গ্রেড এসিও নাম শুনে কি বোঝা যাচ্ছে? যে অনেকটা ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডের মিশ্রণ, তাই না? তো গ্রেড এসিও হলো ইতিমধ্যে উল্লেখিত এসিও এর দুটোর মধ্যে মিশ্রণ। নাম থেকেই বোঝা যাচ্ছে এটি সেই ছোট গ্রে হেড এরিয়া থেকে আসছে, মানে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড এই দুটোর মিশ্রণ। মনে হয় তারা সঠিক উপায়ে কাজ করছে এবং একই সময় মনে হচ্ছে গুগলের সমস্যার মধ্যে এগিয়ে যাচ্ছে। গুগল কখনোই এই টেকনিক্সটি ব্যবহার করার জন্য আপনাকে পেজটি নিষিদ্ধ করতে পারবে না, তবে আপনার বিজনেসটির ভাবমূর্তি কিন্তু তারা চাইলেই নষ্ট করতে পারে, এবং যদি চায় তারা র্যাঙ্কিংও আটকাতে পারে। তো এর মধ্যে কিছু টেকনিকগুলো কি কি? আপনি যদি অদক্ষ বট দিয়ে এটি কন্টেন্ট প্রকাশ করেন, আমি কিন্তু অলওয়েজ চ্যাট জিপিটি কিভাবে বেশভাবে ইউজ করা যায় আপনাদের বারবার বলে দিই। তারপরও যদি আপনারা ভালো মতো সুন্দর মতো চ্যাট জিপিটি ব্যবহার না করেন, তাহলে কিন্তু এটি বেটার রেজাল্ট দিবে না। মিথ্যা রিভিউ প্রদান। আপনি আপনার ফ্রেন্ডকে বললেন আমার পেজটি সম্পর্কে একটি ভালো রিভিউ দিয়ে দাও, তাহলে এটি কি টাইপের হচ্ছে? এটা কিন্তু আপনার গ্রে হেড এসিওর মধ্যে পড়ছে। পরে কি? লিংক বিনিময় করা। তো লিংক বিনিময় করা মানে হলো আপনার ফ্রেন্ডকে বলে দিচ্ছেন আমার এই পেজ সম্পর্কে একটা ভালো রিভিউ দাও, সেটিও কিন্তু আপনার ব্যাড এসইওর মধ্যে পড়ে। পরে ক্লিক বেট সহ আর্টিকেল প্রকাশ করা। তো আপনার মনে করেন একটি ডিম পচে ভিডিও, আমি কথা বলি, ডিম পচে ভিডিও দিয়ে বললেন যে দিস আর্টিকেল উইল চেঞ্জ ইউর লাইফ, বা দিস কিচেন টেকনিক উইল চেঞ্জ ইউর লাইফ। তো এরকম আর্টিকেল দিলেন, মানুষ ঢুকে দেখলো যে এটা ডিম পচে ভিডিও। ঠিক আছে, মন খারাপ হলেও খারাপ কিন্তু না। ঠিক আছে, তো এরকম আর কি গ্রে হ্যাট এসিও টেকনিক। তো এইগুলো আমরা টেকনিকগুলো হোয়াইট হ্যাটের পদ্ধতির সাথে আরো করার প্রচেষ্টা এবং মনোযোগ দিয়ে ব্যবহার করে, এবং এটি তাদের জন্য বেশ ভালো কাজ করে। যেখানে এসিও গ্রে হেড এসিও ভুল পথে যায় এবং তা আপনার পুরোপুরি এটির উপর নির্ভর করতে পারেন, অনেকে পুরোপুরি নির্ভর করে ফেলে। তো আমরা গ্রে হেড বিষয়টা বুঝতে পেরেছি আশা করি। মোটামুটি আমরা এটিও ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আমরা ব্ল্যাক হেড এবং গ্রে হেডের মধ্যে যদি পার্থক্য চিন্তা করি, আসলে পার্থক্যগুলো কোথায় আসে? ব্ল্যাক হেডের মধ্যে আমরা যদি দেই ডোরে পেজেস আছে, এবং হোয়াইট হেডের মধ্যে দেখি কোয়ালিটি কন্টেন্ট। ডোরে পেজেস কি? যেগুলো পেজেসের মধ্যে অনেক বেশি কিওয়ার্ড দিয়ে ভরা এবং এগুলো ল্যান্ডিং পেজ হয়ে থাকে, এগুলোকে পেজকে কি বলে? ডোরে পেজেস বলে। ঠিক আছে। আর কোয়ালিটি কন্টেন্ট মানে কি? আমাদের পেজের মধ্যে কোয়ালিটি কন্টেন্ট থাকবে। পরে হিডেন টেক্সট থাকবে, এটা আমি আগেও বলেছি। আর এখানের মধ্যে থাকবে টাইল টাইটেলস অ্যান্ড মেটাডাটা, মানে টাইটেলস অ্যান্ড মেটাডাটা গুলো সুন্দর মতো দেখানো থাকবে। কিওয়ার্ড স্টাফিং নিয়ে একটু আগে বলেছি, বুঝিয়ে ট্রাই করেছি যে এইগুলোর মধ্যে বেশি বেশি কিওয়ার্ড থাকবে যাতে মানুষ ভুলে এইগুলো পেজে চলে আসে। আর এখানে থাকবে কোয়ালিটি ইনবাউন্ড বা আউটবাউন্ড লিঙ্কস, যাতে আপনি সুন্দর মতো আপনার যে জায়গায় যেতে চান সেখানে আপনি যেতে পারেন। তারপর হলো স্নিকি রিডাইরেক্টস। আপনি একটি ওয়েবসাইটে এসেছেন, আপনি না বুঝে অন্য ওয়েবসাইটে আপনি চলে গিয়েছেন। ডোরওয়ে পেজেস এবং স্নিকি রিডাইরেক্টস দুটো কাছাকাছি। ডোরওয়ে পেজেসেও আপনি দেখবেন না বুঝে অন্য জায়গায় চলে গিয়েছে, একই রকম স্নিকি রিডাইরেক্টস না বুঝে আপনি চলে যাবেন। আর লিঙ্ক বেটিং, আপনাকে আমরা যেমন টেম্পটেশন করি, যেমন পিন্টারেস্টে আমরা এখানে দেই না যে ক্লিক নাও, CLICK, ক্লিক নাও। তো এরকম আমরা লিঙ্ক বেটিং করতে পারি। তো এইটাকে কিন্তু খারাপ না। ঠিক আছে। এখানে আমরা তারপরে দেখতে পাচ্ছি ক্লোকিং। ক্লোকিং মানে কি? ক্লোকিং মানে নিজেকে হাইড করাটা হলো ক্লোকিং। তো ক্লোকিং কিন্তু তিন টাইপের হয়, বেশি কিছু বলবো না। তিন টাইপের হয়। এটি হলো আইপি বেসড ক্লোকিং, আইপিটা হাইড হয়।
তারপরে হলো আপনার ইউজার এজেন্ট ক্লোকিং, মানে হলো কন্টেন্ট দিয়ে যদি আমরা কন্টেন্টটাকে হাইড করি, সেটি হলো কন্টেন্ট এজেন্ট ক্লোকিং। আর 3 নাম্বার হলো আমরা হলো জাভা স্ক্রিপ্ট ক্লোকিং। ঠিক আছে? তো এই 3 টাইপের ক্লোকিং আর কি নর্মালি করা যায়। তো আমরা যারা এই ব্ল্যাক হ্যাট এসইও করে তারা আর কি এই 3 টাইপের ক্লোকিং করে থাকে। আর যারা হোয়াইট হ্যাট এসইও করবে, আমরা যারা করি, তারা সুন্দর মতো মার্কআপ এবং সুন্দর মতো জিনিসটা যা চাই সেগুলো আর কি দিয়ে দিই। এবং এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক ম্যানিপুলেশন, এবং ট্রাই করি যাতে সবাই বাইং লিঙ্কস এর মধ্যে আর কি যায়। তো আমরা কিন্তু এগুলো করি না। আর আর্টিকেল স্পিনিং, একটা আর্টিকেল বারবার আর কি দেই। একইভাবে এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক ফার্ম, লিঙ্ক হুইল, আর লিঙ্ক নেটওয়ার্ক। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড রিসার্চ করি আমরা, ইফেক্টিভ কিওয়ার্ড ইউজ করি, যাতে আমাদের বায়াররা যেটা চায় সেটা আর কি দেখতে পারে। তো আমরা অলওয়েজ হোয়াইট হ্যাট এসইও ব্যবহার করব, ব্ল্যাক হ্যাট এসইও ব্যবহার করব না। আমরা তাহলে সবাই ক্লিয়ার। এখন হলো নেগেটিভ। নেগেটিভ এসইও আমি একটা কথাই বলে দেই, আপনাকে যদি কেউ পেমেন্ট করে যে আরেকজনের পেজের মধ্যে আপনি ব্ল্যাক হ্যাট এসইও ইউজ করেন, তাহলে বিষয়টি কি হবে আমাকে একটু কেউ কমেন্টে বলতে পারবেন? আপনি যদি আরেকজনের পেজে ব্ল্যাক হ্যাট এসইও দিয়ে দেন, তাহলে এটি কি গুগলের র্যাঙ্ক আপ করবে নাকি র্যাঙ্ক ডাউন করবে? আমাকে একটু সবাই কমেন্ট, একজন কমেন্টে জানান, একজন বা দুজন। হ্যাঁ ভাইয়া, ভালো বলেছেন। তো আমরা নেগেটিভ হ্যাট বুঝতে পেরেছি কিছুটা। নেগেটিভ হ্যাট বিষয়টি কি সবাই বুঝতে পেরেছি। নেগেটিভ হ্যাটটা আমরা তাহলে ক্লিয়ার বুঝে গেছি। নেগেটিভ হ্যাট হলো এটি ক্ষতিকর প্রক্রিয়া যেখানে কম্পিটিটরসরা ওয়েবসাইটের র্যাঙ্কিং নষ্ট করার জন্য ইনলিগাল বা আনএথিক্যাল টেকনিক্স গুলো ব্যবহার করে থাকে। এটি মূলত আপনার সাইটের উপর আক্রমণ করে, যার ফলে গুগলের সার্চ অ্যালগোরিদম এর চোখে পড়ে সাইটের ক্রেডিবিলিটি কমে যায় বা র্যাঙ্কিং কমে যায়। এক কথায়, আপনি আরেকটি সাইটের উপরে যদি ব্ল্যাক হ্যাট এসইও ব্যবহার করেন, সেগুলোই হলো আপনার নেগেটিভ হ্যাট এসইও। তো ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে কি কি বলেছিলাম? প্রথমে হলো স্প্যামিং ব্যাকলিং করা। আপনি কম্পিটিটরস ওয়েবসাইটে গিয়ে তার মধ্যে অবস্থিত যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো, মনে করেন যেগুলো দেখা যায় খুবই নিম্নমানের ওয়েবসাইট, সেখানে গিয়ে কি করলেন, তার ওয়েবসাইট নিয়ে ব্যাকলিঙ্ক করে দিলেন। ঠিক আছে? মানে তার ওয়েবসাইটে গিয়ে তার সম্পর্কে একটি আর্টিকেল লিখলেন। তো আর্টিকেল লেখার পরে তার ওয়েবসাইটটি ব্যাকলিঙ্ক করে দিলেন। আমি কি বুঝতে পেরেছি বিষয়টি? একটি খারাপ ওয়েবসাইট পেলেন, ওয়েবসাইটে গিয়ে একটি পোস্ট লিখলেন, মনে করেন দারাজ আপনাকে বলেছে বাটাকে ডাউন করে দিতে। ঠিক আছে? তা কি করলেন, বাটার ইউআরএলটি নিয়ে একটি খারাপ ওয়েবসাইটে গিয়ে বাটা সম্পর্কে কিছু লিখলেন, লিখে তার লিঙ্কটি দেখে দিয়ে দিলেন। ঠিক আছে? এরকম যদি 10-15টা বা 20টা ওয়েবসাইটে দিয়ে দেন, তাহলে গুগল কি বুঝবে? গুগল বুঝবে যে সে ব্ল্যাক এসিও, এটি ব্ল্যাক এসিও করছে। আমরা বুঝতে পেরেছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ঠিক আছে? কন্টেন্ট স্ক্র্যাপিং। কন্টেন্ট স্ক্র্যাপিং হলো যে আপনার কম্পিউটারের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো কপি করে সাইটে পোস্ট, অন্যান্য সাইটে পোস্ট করা, যাতে স- আসল কন্টেন্টের লেগিমেটেসি এর প্রশ্নবিদ্ধ করে। তো আমি যেটা বললাম, বাটাকে আপনাকে বললো ডাউন করে দিতে, তো আপনি কি করলেন, বাটার কন্টেন্টটি নিয়ে আপনি সেই সব ওয়েবসাইটে গিয়ে কি করলেন, পোস্ট করে দিলেন। তাহলে এখন গুগল চিন্তা করবে যে কে কাকে কপি করেছে। বাটা বাটা সেই লো ওয়েবসাইটকে কপি করেছে নাকি লো ওয়েবসাইট বাটাকে কপি করেছে? আমি কি বুঝাতে পেরেছি? তো এভাবে বাটা কি উপরে উঠবে নাকি ওই ওয়েবসাইট উপরে উঠবে, বুঝতে পেরেছি আমরা তাহলে। বাটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাবে। পরে হলো হ্যাকিং অ্যাটাক। হ্যাকার্সরা অনেক ধরনের সাইটে প্রবেশ করে ক্ষতিকারক কোড ইনজেক্ট করতে পারে, যাতে গুগলের সাইটটাকে ট্রাস্টওয়ার্দি ভাবে উপস্থাপন করতে পারে। তো আমরা অনেক ধরনের ওয়েবসাইটে দেখি কমেন্ট সেকশন থাকে। ঠিক আছে? ওয়েবসাইটে কি থাকে,
কমেন্ট সেকশন থাকে, এখন আর থাকে না। তো কমেন্ট সেকশনে আমরা কিন্তু এক্সএসএস অ্যাটাক ব্যবহার করতে পারি, যারা আর কি জানে। তো ওইখানে মেলিশিয়াস কোড আমরা দিয়ে সেই ওয়েবসাইটটিকে টেম্পোরারি ডাউন থেকে শুরু করে আমরা তার ডাটাবেস অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে। এরপরে আমরা মিথ্যা রিভিউ বা রেটিং প্রদান। তো কম্পারেটরস আপনার বিজনেস এর বিরুদ্ধে নেতিবাচক রিভিউ বা মিথ্যা রিভিউ প্রদান করতে পারে। তো মনে করেন আপনার কম্পিটিটরস এর বিজনেসের নেতিবাচক বা রিভিউ প্রদান করে অনলাইনের ক্রেডিবিলিটি বা র্যাঙ্কিং কিন্তু কমিয়ে দিতে পারি। আপনি একজনকে, আপনাকে টাকা দিল যে আপনি বাটা সম্পর্কে খারাপ কথা লিখবেন, এরকম আমরা করতে পারি। তো নেগেটিভ হেড এসইও খুবই খারাপ একটা জিনিস, যেটা একটি বিজনেসকে নষ্ট করে দিতে পারে। তো এটির বিরুদ্ধে সুরক্ষা নেওয়ার জন্য তারা অনেক ধরনের সুরক্ষা কিন্তু নিয়ে রাখে এবং মনিটরিং করা খুবই জরুরি। তো আমরা নেগেটিভ এসইও সবাই মেবি বুঝতে পেরেছি। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। এখন হলো অন পেজ এসইও। আদার্স এসইওর মধ্যে কোনটা প্রথমে বলেছিলাম? অন পেজ এসইও। যেটা আমরা পেজের মধ্যে যে এসইওটা করি বা কিওয়ার্ডসটি করি সেটা হলো অন পেজ এসইও। অন পেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের ভিতরে কার্যকলাপ যা সরাসরি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এবং স্ট্রাকচার নিয়ে কাজ করে, যাতে সার্চ ইঞ্জিন এর কাছে আপনার ওয়েবসাইটটি আরো বেশি সহজে পাওয়া যায় এবং র্যাঙ্কিং উন্নত করে। তো ওয়েবসাইটের মধ্যে কি কি আছে? যেমন কিওয়ার্ড অপটিমাইজেশন। আপনি মনে করেন একটি পোস্ট দিয়েছিলেন হেডফোনের মধ্যে, ঠিক আছে, তাহলে হেডফোনের জন্য যেগুলো বেস্ট কিওয়ার্ড গুলো আছে সেগুলো অপটিমাইজ করা, সেটি কি কাজ? একটি অন পেজ এসইওর কাজ। উচ্চমানের কন্টেন্ট তৈরি। হেডফোন সম্পর্কে আপনি যদি একটি সুন্দর আর্টিকেল লেখেন, সুন্দর কন্টেন্ট লেখেন, সেটি অবশ্যই আপনার বেটার অন পেজ এসইও এর কাজ করবে। ইমেজ অপটিমাইজেশন। ইমেজ ফাইল নেম, এটি ইমেজ যেহেতু দিচ্ছেন হেডফোনের নেম। অল্টার টেক্সট। অল্টার ট্যাগ হলো এটি ট্যাগ, যেটি কাজ হলো যদি কোনো কারণে হেডফোনের ছবি দেখা না যায় তাহলে ওই লেখাটি দেখা যাবে। তো আমি আর ট্যাগ বুঝাবো না, অনেকে ট্যাগ বুঝতে চায় না। তো এই ট্যাগটি যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে? হেডফোনটি, হেডফোনের লেখাটা আর কি দেখা যাবে। ক্যাপশন অপটিমাইজ করা, যাতে আমরা সুন্দর মতো ক্যাপশনটা দেখতে চাই, যাতে সার্চ ইঞ্জিন ইমেজগুলো সঠিকভাবে বুঝাতে পারে। ওকে। তারপর ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিংটা কি? আপনার মনে করেন প্রতি ওয়েবসাইটে, একটু আগে বলেছি যে এটা আমার ওয়েবসাইট, এটা আমার রেসিপি, এবং এখানে আমরা সবগুলো জিনিসগুলো লিখেছি। তো এখানে যদি আমরা আমাদের অন্যান্য যে রেসিপিগুলো আছে এগুলোর সাথে যদি আমরা লিঙ্ক আপ করে দিই সুন্দর মতো, ঠিক আছে, তাহলে কি হবে? প্রতিটি পেজের সাথে বা প্রতিটি কন্টেন্টের সাথে যদি আমরা লিঙ্ক আপ করে দেই তাহলে এটি কিন্তু বেটার এসইও দেখা যাবে। আমরা তাহলে অন পেজ এসইও সম্পর্কে কিছুটা ক্লিয়ার হয়েছি। আমাকে জানাবেন যে আমরা বুঝতে পেরেছি না পারেন। তারপরে আমরা এখানে দেখব টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইও কিন্তু আমাদের কোর্সে নেই। ঠিক আছে, টেকনিক্যাল এসইও কি? যদি আপনি কোডিং জানেন। টেকনিক্যাল এসইও হলো আপনার টেকনিক্যাল দিকগুলো উন্নত করা, যাতে আপনার সার্চ ইঞ্জিন সহজে এবং কার্যকরভাবে আপনার সাইটটি খুঁজতে পারে, ক্রল করতে পারে এবং ইন্ডেক্স করতে পারে। তো এটি সাহায্যে আপনি কি কি করতে পারেন? যেমন সাইট স্পিড অপটিমাইজেশন। আপনার সাইটটি কত দ্রুত লোডিং হচ্ছে, এটি দ্রুত লোডিং করানোর জন্য যেগুলো আপনার এইচটিএমএলটাকে ঠিক করা, মাঝে মাঝে সিএসএসটা ঠিক করা, এগুলো কাজ কি? এগুলো হলো টেকনিক্যাল ইস্যুর কাজ। মোবাইল ফ্রেন্ডলিনেস। আপনি একটি সাইট, একটি ওয়েবসাইট আপনার ডেস্কটপে ভালো আসছে কিন্তু মোবাইলের সাইটটি ভেঙে যাচ্ছে। তো এগুলো কি করার কাজ? এগুলো কিন্তু কোডিং এর কাজ। এগুলো কিন্তু টেকনিক্যাল ইস্যু এর কাজ। এসএসএল সাইট ব্যবহার করা। তো আমার যে ওয়েবসাইটটি আমি বানিয়েছি এটি কিন্তু এসএসএল সার্টিফিকেট নেই। এসএসএল সার্টিফিকেটটি থাকলে আপনি এইচটিটিপিএস মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, এটি দিয়ে যদি আপনি সুরক্ষিত করেন তাহলে আপনার ওয়েবসাইটটি দেখা যাবে ইউজারদের সাথে অনেক বিশেষজ্ঞতা থাকবে, যে আপনার
কাছ থেকে কোনো ডাটা আর কি নিবে না। পরে সাইট ম্যাপ এবং রোবট টিএসটি ফাইল। তো সার্চ ইঞ্জিনকে নির্দেশিত করা দেওয়ার জন্য সাইট ম্যাপ এবং রোবট টিএসটি ফাইল ব্যবহার করা হয়, যাতে তারা সঠিকভাবে সাইটটি ক্রল করতে পারে। ঠিক আছে? তো সাইট ম্যাপটি কি, আমি একটা কথা বলে রাখি। এত কিছু মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট বুঝে যাব। ঠিক আছে? মুখস্থ করার আমি কিন্তু বলিনি। আমি কিন্তু বারবার বলেছি এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, আমরা বুঝে যাব। ঠিক আছে? ক্লিয়ার আব্দুল করিম আজাদ ভাইয়া? এগুলো কিন্তু জাস্ট ইন্ট্রোডাকশন। ঠিক আছে? আমি এই জন্য ক্লাসের আগে বলেছি এগুলো সব ইন্ট্রোডাকশন। ওকে? তো একটা কথা হলো, সাইট ম্যাপ, একটু আগে আমি কি বলেছি, সাইট ক্রল করতে পারে। আপনার ওয়েবসাইটটি যদি সূচিপত্রের মতো 1 2 3 করে দেওয়া থাকে, তাহলে ওর কি এই ওয়েবসাইটটি পড়তে ইজি হবে? মনে করেন, বলেন তো আমাকে আজাদ ভাইয়া, যদি ইজি করে এবার ইন্ডেক্স করা থাকে বা সূচিপত্র করা থাকে, তাহলে ইজি হবে না? যে ওর কোন কোন পেজে যাওয়া লাগবে, আশা করি ইজি হবে। এখন মনে করেন আমি চাই যে আমি 4 নাম্বার পেজে আছে, 4 নাম্বার পেজে আমি কাজ করছি, আমি চাচ্ছি না গুগল এই 4 নাম্বার পেজে যাবে। তো এই যে আমি ওকে বন্ধ করব যাতে 4 নাম্বার পেজে না যায়, সেটি হলো রোবট টিএক্সটি ফাইল। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে ওকে এক্সেস দেওয়ার জন্য কোনটি ব্যবহার করছি? সাইট ম্যাপ। আর ওকে এক্সেস না দেওয়ার জন্য কোনটি ব্যবহার করছি? রোবট টিএক্সটি ফাইল। আমরা এটুকু কি বুঝতে পেরেছি? আমাদের কোর্সে ইনক্লুডেড নেই, তাও আমার যখন ফ্রি টাইম থাকবে, মানে আমাদের ফাইনাল ক্লাসের দিকে, আমি সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং রোবট টিএক্সটি ফাইল, এটা না হলেও সাইট ম্যাপটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি দেখিয়ে দিব। ওকে? আমাকে মনে করিয়ে দিবেন একবার কোর্সের শেষের দিকে। তারপর হলো অফ পেজ এসইও। ঠিক আছে? অফ পেজ এসইও কি? যেটি আমার পেজের বাইরে যেটা থাকবে সেটি হলো অফ পেজ এসইও। অফ পেজ এসইও হলো ওয়েবসাইটের বাইরে যেসব কার্যকলাপ থাকে, যেটি আমার পেজটাকে র্যাঙ্কিং করার জন্য ব্যবহৃত হয়, সেটি হলো অফ পেজ এসইও। সেটির মধ্যে কি কি আছে? এটি ব্যাকলিঙ্ক বিল্ডিং থাকে, যেরকম ব্যাকলিঙ্ক তৈরি করা গুগলের কাছে আপনার জন্য সাইটের ক্রেডিবিলিটি আর কি বাড়ানোর জন্য ব্যবহৃত করা হয়। আমরা একটি জিনিস অলওয়েজ মনে রাখবো, যে এসইও করার জন্য দুটো জিনিস সবসময় আপনার দরকার পড়বে। কি কি? একটি সাইটকে বড় করার জন্য দুটি জিনিস লাগবে। একটি হলো কি? ব্যাকলিঙ্ক। আর একটি কি? কিওয়ার্ড। ঠিক আছে? এই দুটো না থাকলে আপনার সাইট কখনো এসইও করা যাবে না। ওকে? ব্যাকলিঙ্ক আর কিওয়ার্ড, এই দুটো আমরা অলওয়েজ মুখস্থ রাখবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকলিঙ্ক বিল্ডিং, একটি ওয়েবসাইটকে মানসম্পন্ন ব্যাকলিঙ্ক করা, যা আপনার গুগলের সাইটের ক্রেডিবিলিটি এবং বিশেষজ্ঞতা তৈরি করে। যদি আমরা না বুঝি, মনে করেন আমার ওয়েবসাইটটি দেখেছেন, আশা করি সবাই আমার ওয়েবসাইটটি দেখেছেন। তো এই ওয়েবসাইটটি যদি আমি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে পরিচিত করি বা শেয়ার করে দেই, তাহলে ওই সব সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে আমার ওয়েবসাইটটি দেখে আমার ওয়েবসাইটে আসার একটি সম্ভাবনা আছে। আমাকে একটু জানাবেন। মনে করেন আমি বিবিসিতে এটি পোস্ট দিলাম, বিবিসি ওয়েবসাইটে, বা প্রথম আলো, আমরা প্রথম আলো চিনি, প্রথম আলো ওয়েবসাইটে আমার ওয়েবসাইট সম্পর্কে একটি পোস্ট দিলাম, তাহলে আমার প্রথম আলোর যারা ভিউয়ার আছে আমার ওয়েবসাইটে কি আসতে পারে? আমাকে একটু জানাবেন কমেন্টে। আমি আবারও বলছি, যে মনে করেন বিসিসি, বিবি বিবিসি তো আমরা জানি, বিবিসি, বিবিসি বলি, প্রথম আলো, প্রথম আলো যে পত্রিকা আছে, সেখানে আমরা একটি পোস্ট বা আর্টিকেল দিলাম যে আমার পেজে আসার জন্য, তাহলে কি আসতে পারে? আসার কিন্তু পসিবিলিটি একটু হলেও আসে। ঠিক আছে? তো এটি আমরা কি করছি? আমাদের ওয়েবসাইটে আনার একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি। তো আমরা ব্যাকলিঙ্কটা বুঝতে পেরেছি। তো একইভাবে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক থেকে শুরু করে, আমরা এসব জায়গায় যদি শেয়ার করি, তাহলে সেটি আমাদের কি পেজ হবে? অফ পেজ এসইও হবে। ঠিক আছে? আমাদের পেজের বাইরে
যা যা আমরা করব সবই হলো অফ পেজ বা আমাদের ওয়েবসাইটের বাইরে। একই রকম গেস্ট ব্লগিং, আমি একটু আগেই বলেছি আমাদের প্রথম আলো ওয়েবসাইটে। তো প্রথম আলো ওয়েবসাইটে যদি আমরা একটি ব্লগ লিখি, তাহলে এটি কি ব্লগ হবে? গেস্ট ব্লগ হবে। তো আমরা গেস্ট ব্লগিং যদি করি এবং সেখানে যদি আমরা একটি ব্যাকলিঙ্ক করি আমাদের পেজে আসার জন্য, তাহলে এটি গেস্ট ব্লগিং হবে। তো গেস্ট ব্লগিং করা এটি অফ পেজের মধ্যে পড়বে। এখন মনে করেন আমরা সালমান মুক্তাদিরের নাম শুনেছি, ওনাকে আমরা টাকা দিয়ে বললাম আমাদের ওয়েবসাইটটি প্রমোট করে দেন। ঠিক আছে? তো আমাদের ওয়েবসাইটটি প্রমোট করলে আমাদের ওয়েবসাইটে কি একটা দুটা মানুষ আসবে? আশা করি দুই একটা মানুষ আসতে পারে। ঠিক আছে? তো এই দুই একটা মানুষ যদি আসে, তাহলে আমরা কি করছি? ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আপনার সাইটটাকে প্রচার করলাম। আমরা ক্লিয়ার হয়েছি বিষয়টি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এইটুকু কি আমার বুঝতে কোনো সমস্যা আছে যে অফ পেজ এসইও বিষয়টি কি? আশা করি আমরা অফ পেজ বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে। তারপর হলো লোকাল এসইও। লোকাল এসইও মানে হলো আপনার নিজের লোকালেশন লোকেশন দিয়ে বা জিওগ্রাফিক্যাল এরিয়া টার্গেট করে যে এসইওটা করে থাকি সেটা হলো লোকাল এসইও। তো মনে করেন আপনি মিরপুরে আছেন, মিরপুরে একটা দোকান আপনাকে বলল আমার সেল হচ্ছে না। ঠিক আছে? তো মিরপুরের দোকানের জন্য আপনি যদি এটি এসইও করেন, তাহলে কি মিরপুর এলাকা নিয়ে আপনি এসইও করবেন, নাকি আপনি বাংলাদেশ নিয়ে এসইও করবেন? আমাকে একটু সবাই জানেন, আমরা কি বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সবার মানুষকে নিয়ে করব, নাকি মিরপুরের আশেপাশে মানুষ আছে তাদেরকে নিয়ে করব? আমরা কিছু কিছু আমাদের প্রতিম ভাইয়া পেয়েছি। ওকে। আমরা তাহলে দুজনের তিনজনের কমেন্ট পেয়েছি। আজাদ ভাইয়া কমেন্ট করেছে। ওকে, তাহলে আমাদের কিছুটা বুঝতে পেরেছি যে পুরো বাংলাদেশের আমরা এসইও করলে দেখা যাবে যে অবশ্যই এই বরিশাল থেকে তার দোকানে একটা মানুষ চাল কিনতে আসবে না, তাই না? তাকে তার দোকানে যদি চাল কিনতে আসে, অবশ্যই মিরপুরের পাশে যে বাসা আছে সেখান থেকে চাল কিনতে আসবে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এটাকে আমরা যে করছি এটি কি? এটা কিন্তু আপনার লোকাল এসইও। তো লোকাল এসইও কি? আপনার বিজনেসটাকে লোকাল সার্চ ইঞ্জিনের মাধ্যমে সহায়তা করে বিজনেসটাকে নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে টার্গেট করে আনাটাকে কি বলছি? লোকাল এসইও বলছি। তো এটিকে একটি সুন্দর উদাহরণ হলো গুগল মাই বিজনেস। আমি কি করিয়েছিলাম না আপনাদের? এটি বিজনেস অ্যাকাউন্ট করার সময় আপনাদের গুগল মাই বিজনেসে ইন্টিগ্রেট করিয়েছিলাম, মনে আছে? তো এটি যে করিয়েছিলাম এটি কিন্তু এটি গুগল মাই বিজনেস অপটিমাইজেশন একটি উদাহরণ, আপনার লোকালাইজেশন করা। ঠিক আছে? বা লোকাল এসইও করা, লোকাল কিওয়ার্ডস ব্যবহার করা। যেরকম মিরপুর, মিরপুর কিন্তু একটি লোকাল এসইও, যাতে আশেপাশের লোকেরা মিরপুর দিয়ে সার্চ দিলে যে বেস্ট রেস্টুরেন্ট ইন মিরপুর দিয়ে সার্চ দিয়ে যাতে ওই রেস্টুরেন্টটি বা ওই দোকানটি তার সামনে শো করে। লোকাল ডাইরেক্টরি লিস্টিং, কেউ যদি ওভাবে লিস্টিং দিয়ে সার্চ দেয় তাহলে যাতে আসে। একইভাবে রিভিউ রেটিং সংগ্রহ করা, কাস্টমারের রিভিউ রেটিং নিয়ে যাতে গুগলের চোখে পড়ে, এভাবে আমরা রিভিউ আর রেটিং নিয়ে যে কোনো শপকে আমরা কিন্তু আগায় নিতে পারি। তো আমরা লোকাল এসইওটাও কিন্তু ক্লিয়ার হয়েছি। তো আমরা এসইও কাকে বলে, কত প্রকার, কি কি, এটি সম্পর্কে আমাদের কিন্তু মোটামুটি ধারণা কিন্তু হয়ে গেছে, তাই না? এবং ব্যাকলিংক কিভাবে করে আমরা কি করতে পারি এটিও কিন্তু আমাদের ধারণা হয়ে গেছে। তো আমাদের আজকের ক্লাস কিন্তু এইটুকুই। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। আশা করি আমার ক্লাসে এখানে এই ক্লাসে নর্মাল কোশ্চেন থাকে না, তাও যদি কোশ্চেন থাকে আমাকে বলেন, আমি আনসার দিয়ে দিব। আজকের ক্লাস কি ভালো লেগেছে? আজকের ক্লাস কিন্তু হতে পারে বোরিং, কারো কারো বোরিং লাগতে পারে, আবার কারো কারো ভালো লাগতে পারে। ঠিক আছে? কারণ এটা কিন্তু এসিওর ক্লাস,
একবারে থিওরিটিক্যাল ক্লাস। ঠিক আছে। ওকে, আপনাদের কাছে পজিটিভই পাচ্ছি আমি যে সবার ভালো লেগেছে। তো আমরা যারা কিছুই জানি না তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। কারণ এসইও কি, কাকে বলে, কি কি করতে পারেন, এগুলো কিন্তু আমরা জেনারেল নলেজ টাইপের এটা জানতেই হবে। ঠিক আছে। আর যারা অলরেডি জানেন তাদের জন্য এটা অত মজা লাগার কথা না। ঠিক আছে। তো আমরা তাহলে অনেক কিছু জেনেছি আজকে। তো আজকের জন্য এইটুকুই। কারো যদি প্রশ্ন না থাকে, আজকে ক্লাস আমি এদিকে শেষ করে দিব। স্যার আরো রিসার্চ করব, জি অবশ্যই রিসার্চ করবেন, আরো রিসার্চ করবেন। আরো রিসার্চ করবেন তাহলে হবে। তাহলে আমাদের আজকের ক্লাস এটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা কিওয়ার্ড নিয়ে পড়ব। ঠিক আছে। কিওয়ার্ডস নিয়ে পড়বো যেগুলো আমাদের কন্টেন্টের জন্য খুবই বেশি দরকার পড়বে। তো আমরা সবাই ভালো থাকবো। আজকের জন্য এইটুকুই। গুড নাইট।